বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজত। শেখ হাসিনার ভুলে ৫৭ সেনা কর্মকর্তা খুন হন, বললেন আমান। জানাবো বাংলাদেশ ভারত প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত, হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না। এবং সর্বশেষ জানাবো মাগুরায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজত। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবেন, এটা বিএনপির জোরালো দাবি। তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে হেফাজতে ইসলাম ও তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথাযথ কর্মসূচি প্রণয়ন করা হবে কিনা এটা তারা চিন্তা করে দেখবে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংস্কার চায়, বিচার চায়, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টি বিএনপি সর্বাগ্রে বিবেচনা করতে চায়। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন। জাতির সামনে অনেকবার বলেছেন, কিন্তু প্রায় সময় ডিসেম্বর থেকে জুনে, জুন থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও পায়তারা লক্ষ্য করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি চায় আওয়ামী লীগকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। সেজন্য প্রয়োজনে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায়, আইন সংশোধন করা যায়। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটা দেশের জনগণ মেনে নেবে। শেখ হাসিনার ভুলে ৫৭ সেনা কর্মকর্তা খুন হন, বললেন আমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার ভুলে ৫৭ জন সেনা কর্মকর্তা খুন হয়েছেন। সেদিন বাংলাদেশ সেনাবাহিনীকে অপারেশনের অনুমতি দিলে এবং বিদ্রোহীদের সাধারণ ক্ষমার ঘোষণা না দিলে এই হত্যাকাণ্ড ঘটত না। আমানুল্লাহ আমান বলেন, দেশে হাসিনার রাজনীতি করার অধিকার নেই। হাসিনা ও তার এমপি মন্ত্রী নেতাদের বাংলার মাটিতে বিচার হবে। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র জনতা হত্যা দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে, কেউ তাদের রক্ষা করতে পারবে না। তিনি বলেন, বিজয় আমাদের সুনিশ্চিত, তাই আপনারা তৃণমূলের কাছে যান, তাদের কথা শুনুন, যেখানে অন্যায় দেখবেন তার লাগাম টেনে ধরুন। সে যদি আমাদের দলের বড় নেতা হয়, কোনো ছাড় নয়। বাংলাদেশ ভারত প্রসঙ্গে বিশেষজ্ঞ অভিমত, হাসিনাকে না দিলে সম্পর্ক এগোবে না। বাংলাদেশ ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত, তার বিরুদ্ধে ইতোমধ্যে শুরু হয়েছে গণহত্যার বিচার। এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। যদিও ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক হয়েছে ডক্টর ইউনূস ও মোদির। বৈঠক হওয়ার পর প্রকাশ্য সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানাপোড়েন থেকেই যাচ্ছে। এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেও তার জবাব দেয়নি ভারত। উল্টো জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসককে প্রশ্রয় দিচ্ছে ভারত। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুদেশের সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছেন, সেটা বন্ধ না হলে এটা করলে প্রতিবন্ধকতা বাড়বে। তবে তারা এও বলছেন, ভারতের বর্তমান যে অবস্থান তাতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্লেষকদের আরও অভিমত, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2023-24 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল $18 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ শুধু $4 বিলিয়ন বাণিজ্য করেছে এবং বাকি $14 বিলিয়ন বাণিজ্য হয়েছে ভারত থেকে। বাংলাদেশে বিরাট সংখ্যক ভারতীয় কাজ করেন। বিদ্যুৎ খাত সহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ হয়েছে। ভারতের পর্যটন শিল্পের সবচেয়ে বেশি আয় হয় বাংলাদেশিদের থেকে। এছাড়া ভারতের জন্য একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকা। বাংলাদেশের মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একটা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রাখাও ভারত জরুরি মনে করে। আছে সেভেন সিস্টার্স নিরাপত্তা ইস্যু, ফলে ভারত চায় না এগুলো নিয়ে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা বন্ধ থাকুক। অন্যদিকে বাংলাদেশের জন্য সবচেয়ে নিকটতম ও বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটানো উচিত। বিশেষ করে পানি চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এছাড়া যত দ্রুত সম্ভব ভিসা জটিলতাও কাটাতে চায় বাংলাদেশ। বাণিজ্য বৈষম্য কমিয়ে আনাও জরুরি। ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আক্রোশে পালিয়ে যান
ভারতে। ফলে এখন তার ভারতে অবস্থান যদি ভারত ও বাংলাদেশের মধ্যে সংকটের রূপ নেয়, সেটা কারো জন্যই খুব সুখকর হবে না। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা ভারত প্রত্যর্পণ আইন দিয়ে করবে। এখন এটা তো দীর্ঘ প্রক্রিয়া, ফলে আমি ফেরত দেওয়ার সম্ভাবনা দেখি না। কারণ শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। এটা অনিশ্চিত হতে পারে, তবে এটা একটা বিষয়। তিনি আরো বলেন, তবে সম্পর্ক আর আগের মতো হবে না। কারণ বাংলাদেশ তো আর হাসিনার সই করা চুক্তি মেনে চলবে না, অন্যান্য ক্ষেত্রে ভারতকে একতরফা সুযোগ দেবে না। আবার ভারতও চাইবে না বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে। ফলে বাংলাদেশের চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানো উচিত হবে বলেও মনে করেন তিনি। জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, দুদেশের মধ্যে অনেক কমন এজেন্ডা ও ইস্যু আছে। এখন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি দেবে না সেটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে সেটাকে রেখেও কিন্তু অনেক কিছু নিয়ে এগোনো যায়, বিশেষ করে অর্থনীতি, পিপল টু পিপল যে ইস্যু সেগুলো। আবার আমরা বলছি স্যারকে রিভাইজ করতে যাচ্ছি, সেটা করতে হলে তো মিনিমাম একটা রিলেশনশিপ রাখতে হবে। শেখ হাসিনা অপরাধ করলে তার বিচার একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই যাবে, কিন্তু আমরা কন্টেনশিয়াল ইস্যুগুলোকে রেখে সম্পর্ক যদি দুদেশ এগিয়ে নিয়ে যেতে চাই সেটা সম্ভব। তিনি আরো বলেন, শুধু শেখ হাসিনার ভারত অবস্থান নয়, সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আরো নানা প্রতিবন্ধকতা থাকে। ভারত প্রতিদিন যেভাবে কথা বলছে, আমাদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এগুলো তো প্রতিবন্ধকতা। তারা আমাদের ভিসা বন্ধ করে রেখেছে, আবার আমাদের দিক থেকেও কিছু থাকতে পারে। ফলে প্রতিবন্ধকতা অনেক আছে, কিন্তু যদি সম্পর্ক এগিয়ে নিতে যেতে চাই, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক প্রফেসর ডক্টর এম জসিমউদ্দিন বলেন, আমি মনে করি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্য দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে। মোদী সরকার বিভিন্নভাবে ইউনূস সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রোপাগান্ডা করলেও বাস্তব হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় প্রফেসর ইউনূস উল্লেখ করেছেন। সীমান্ত হত্যা, পতিত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে তিস্তা চুক্তি, গঙ্গার পানি চুক্তি নতুন করে নবায়ন করার সব বিষয় তিনি তুলে ধরেছেন। আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে জাতীয় স্বার্থ সবচেয়ে উপরে। তাই নতজনভাবে কিছু বিষয় আনবো, কিছু বিষয় আনবো না, সেটা তিনি করেননি। সব বিষয় গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। এটি প্রফেসর ইউনূসের কূটনৈতিক বিজয় বলে আমি মনে করি। শেখ হাসিনাকে ফেরত না দেওয়া প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা তো অবশ্যই, কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি। হাসিনা এখানে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এটা প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে। সেখানে গণহত্যায় অভিযুক্ত একজনকে ফেরত দেওয়ার মতো বাংলাদেশের একটা বৈধ চাওয়া ভারত সরকার কিভাবে না করে সেটা দেখারও একটা বিষয় আছে। ফলে এটা কিছুটা হলে প্রতিবন্ধকতা আনবে। বিশেষ করে প্রফেসর ইউনূস যেটা বলেছেন, শেখ হাসিনা ওখানে বসে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছেন, ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করা যায়। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রোপাগান্ডা ভারতীয় সরকার, বিরোধী দল এবং ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে, সেটি বন্ধ করতে হবে দুদেশের সম্পর্কের মধ্যে বরফ গলাতে চাইলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।